1912 সালের 10 এপ্রিল আরএমএস টাইটানিক সে সময় বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ তার প্রথম সমুদ্র যাত্রার জন্য যাত্রা শুরু করেন। জাহাজটি সাউদাম্পটন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল। জাহাজে সব ধরনের মানুষ ছিল, যাদের মধ্যে বড় বড় শিল্পপতি, অভিনেতা থেকে শুরু করে উন্নত জীবনের খোঁজে আমেরিকাগামী অধিবাসীরাও ছিলেন। 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ জাহাজটির দায়িত্বে ছিলেন। জাহাজটিকে নিয়ে সাধারণ মানুষ ও মিডিয়ার মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল, কারণ এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় জাহাজই ছিল না, যার দৈর্ঘ্য ছিল 269 মিটার এবং উচ্চতা 50 মিটারেরও বেশি, বরং এটিকে তৈরি করতে যে বিলাসবহুল সামগ্রী ব্যবহার করা হয়েছিল তা ছিল অবিশ্বাস্য। সেই সময় জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন, যা বর্তমানে $400 মিলিয়ন কাছাকাছি। জাহাজের ভেতরের সুবিধা এবং সাজসজ্জা যে কোনো 5 স্টার হোটেলকে হার মানাবে। এতে ছিল রঙিন কাচের জানালা, শৈল্পিক কাঠের প্যানেলিং, অনেক শিল্পকর্ম, একটি উত্তপ্ত সুইমিং পুল, ইলেকট্রিক বাথ, একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, 4টি রেস্তোরাঁ, 2টি সেলুন এবং একটি লাইব্রেরি। সবচেয়ে বড় কথা, টাইটানিককে তৈরি করতে এমন সব সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল যে একে ডুবন্ত নয় বলে মনে করা হতো। হোয়াইট স্টার লাইন নামে যে কোম্পানি জাহাজটি তৈরি করেছিলেন, তার ভাইস প্রেসিডেন্ট এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এই জাহাজটি কখনোই ডুববে না। কিন্তু প্রথম যাত্রার মাত্র 2 দিন পর, অর্থাৎ 12 এপ্রিল 1912 সালে টাইটানিক তার প্রথম বরফের সতর্কবার্তা পেতে শুরু করে। অর্থাৎ যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টাইটানিক আমেরিকার দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে বরফ ছিল। এই বরফের বিশাল বিশাল পাহাড় বা আইসবার্গ ছিল জাহাজটির জন্য খুবই বিপজ্জনক। এই ধরনের সতর্কবার্তা আসা অস্বাভাবিক কিছু ছিল না। সমুদ্র পথে চলাচলকারী জাহাজগুলো রেডিওর মাধ্যমে একে অপরকে বরফ আচ্ছাদিত এলাকার ব্যাপারে সতর্ক করত। এই সতর্কবার্তা পাওয়ার পর টাইটানিক বিপদ এড়াতে দুবার তার পথ পরিবর্তন করে, কিন্তু গতি কমায়নি। 21.5 নটিক্যাল মাইল বা 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এটি চলতে থাকে। 2 দিন পর, অর্থাৎ 14 এপ্রিল 1912 সালে আরো 60টি বরফের সতর্কবার্তা আসে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার কর্মীরা সেগুলোকে উপেক্ষা করে। টাইটানিকের গতি কমানো হয়নি। ধীরে ধীরে সূর্য অস্ত যায় এবং রাত নেমে আসে। তাপমাত্রা কমতে থাকে। 14 এপ্রিল রাতে একটি বিশেষ দিক ছিল, চাঁদ ওঠেনি, তাই কোনো চাঁদের আলো ছিল না, ফলে কিছুই দেখা যাচ্ছিল না। জাহাজের উপর একটি ঘরের মতো ছিল, যেটা অনেক উঁচুতে অবস্থিত ছিল। এখানে একজন ব্যক্তিকে বসানো হতো, যাতে তিনি জাহাজের সামনে কি আসছে তার উপর নজর রাখতে পারেন। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিট নামের একজন ব্যক্তি হঠাৎ তিনি তার সামনে একটি বিশাল বরফের পাহাড় দেখতে পান, একটি আইসবার্গ। তিনি 2-3 বার ঘন্টা বাজান, যাতে নিচে বসে থাকা লোকেরা শুনতে পায়। তারপর তিনি ফোন করে ব্রিজে থাকা অফিসারদের বলেন যে সামনে আমাদের একটি আইসবার্গ আছে। ফার্স্ট অফিসার উইলিয়াম ব্রিজে বসে এই নির্দেশ শুনেন এবং ইঞ্জিন রুমে বার্তা পাঠান যে জাহাজটিকে বাম দিকে ঘুরিয়ে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গিয়েছিল। মাত্র 1 মিনিট পর 11:40 জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা খায়। আইসবার্গটি ছোটখাটো ছিল না, এটি ছিল 200 বাই 400 ফুট লম্বা, যা একটি ফুটবল মাঠের সমান, এবং এর উচ্চতা ওই ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করেন যে এই আইসবার্গের ওজন ছিল প্রায় 1.5 মিলিয়ন টন। এই সংঘর্ষটি টাইটানিকের সামনের ডান দিকে হয়েছিল। প্রায় 10 সেকেন্ড ধরে জাহাজটি আইসবার্গের সাথে ঘষা খায় এবং একটি বড় গর্ত হয়ে যায়। এর ফলে জাহাজের প্রধান অংশে কিছু ছোট ছোট ছিদ্র তৈরি হয়। সংঘর্ষের কয়েক সেকেন্ড পর ক্যাপ্টেন স্মিথ এবং জাহাজের স্থপতি থমাস অ্যান্ড্রুস দ্রুত পরিস্থিতি দেখতে যান। তারা দেখেন যে জাহাজটি ডুবে যাবে। তারা এটি দেখে সম্পূর্ণ হতবাক হয়ে যান। তারা মনে করতেন যে এই জাহাজটি কখনোই ডুবতে পারে না। ভিডিও শুরুতে বলা হয়েছিল যে এই জাহাজটি ডুবন্ত নয়, কারণ এর সুরক্ষা ব্যবস্থা ছিল অসাধারণ। এর 2টি প্রধান সুরক্ষা ব্যবস্থা ছিল। প্রথমত, জাহাজের ভিতরে একটি ডাবল বটম্যান হাল ছিল, অর্থাৎ 2টি স্তর ছিল। যদি একটি স্তর ভেঙেও যায়, তবে দ্বিতীয় স্তরটি সুরক্ষা দেবে। দ্বিতীয়ত, পুরো জাহাজের মূল অংশকে 16টি আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছিল। যদি 16টির মধ্যে 4টি কম্পার্টমেন্টও পানিতে ভরে যায়, তবুও জাহাজটি ভেসে থাকতে পারে। কিন্তু আইসবার্গের সাথে সংঘর্ষটি জাহাজের এক পাশে হয়েছিল, তাই ডাবল বটম্যান হাল কোনো কাজেই আসেনি, কারণ পাশে শুধু একটি স্তর ছিল। দ্বিতীয়ত, এই সংঘর্ষটি এত বেশি শক্তিশালী ছিল যে 16টির মধ্যে 6টি কম্পার্টমেন্টে পানি ঢুকে গিয়েছিল। সীমার চেয়ে বেশি কম্পার্টমেন্টে পানি ভরে যাওয়ায় জাহাজটিকে আর রক্ষা করা সম্ভব ছিল না। সংঘর্ষের প্রায় 20 মিনিট পর রাত 12টায় ক্যাপ্টেন স্মিথ তার ক্রু সদস্যদের রেডিওতে একটি বিপদ সংকেত পাঠানোর নির্দেশ দেন। তিনি আশা করেছিলেন যে কাছাকাছি কোনো জাহাজ থাকলে তারা এই সংকেত পেয়ে তাদের বাঁচাতে আসবে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একটার পর একটা বিপদ সংকেত পাঠাতে থাকেন, কিন্তু কোনো সাড়া আসে না। 20 মিনিট পর রাত 12:20 আরএমএস কার্থোপিয়া নামের একটি জাহাজ টাইটানিকের কাছাকাছি ছিল। তারা এই সংকেতটি ধরতে পেরে কার্থোপিয়ার অপারেটর টাইটানিকের অপারেটরের সাথে কথা বলে এবং বলে যে জাহাজটি ঘুরিয়ে টাইটানিকের দিকে যাও, আমরা তাদের বাঁচাতে যাব। সমস্যা ছিল কার্পি থেকে কাছাকাছি থাকলেও এটি 107 কিলোমিটার দূরে ছিল।
যখন টাইটানিক ডুবে যেতে শুরু করে তখন জাহাজের ভেতরে থাকা যাত্রীদেরকে লাইফ বোট ব্যবহার করে সরাসরি নেওয়ার জন্য প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রোটোকল অনুসারে লাইফ বোটে ওঠার ক্ষেত্রে নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। জাহাজের যাত্রীরা প্রথমে খুব বেশি ভয় পান, কারণ তাদের বেশিরভাগই বিশ্বাস করতেন যে টাইটানিক একটি অডুবন্ত জাহাজ, তাই চিন্তার কোনো কারণ নেই। কোম্পানির বিজ্ঞাপনেও বারবার বলা হচ্ছিল যে জাহাজটি কোনো অবস্থাতেই ডুববে না, যদিও এটি একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল। এ কারণে যখন প্রথম লাইফ বোটটি নামানো হয়, যার ধারণ ক্ষমতা ছিল 65 জন, তখন মাত্র 28 জন যাত্রী সেটিতে উঠেছিল। অর্ধেক লাইফ বোট খালি অবস্থায় নিচে নামানো হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে জাহাজের একটির পর একটি কম্পার্টমেন্টে জল ঢুকতে শুরু করে এবং জাহাজটি একদিকে কাত হতে থাকে। ধীরে ধীরে যাত্রীরা বুঝতে পারেন যে এই জাহাজটি আসলে ডুবে যেতে পারে। এই উপলব্ধি আসার পর জাহাজের চরম বিশৃঙ্খলা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত 1টার মধ্যে জাহাজের সামনের কম্পার্টমেন্টে এত বেশি জল ঢুকে যায় যে জাহাজের সামনের অংশ ডুবে যেতে থাকে। এর ফলে টাইটানিকের পিছনের অংশ জল থেকে উপরে উঠে আসে এবং পিছনের পাখা দেখা যায়। যখন জাহাজের কাত হওয়া আরো বেড়ে যায় তখন আতঙ্ক আরো তীব্র হয়। যাত্রীরা লাইফ বোটে ওঠার জন্য একে অপরের সাথে লড়াই শুরু করে। জাহাজে মাত্র 20টি লাইফ বোট ছিল, যা প্রায় 1200 জন যাত্রীকে বহন করতে পারত, কিন্তু জাহাজে যাত্রী ছিল 2200 জনের মতো। রাত 2:05 টাইটানিক থেকে শেষ লাইফ বোটটি নামানো হয়। তখনও জাহাজে প্রায় 1500 জন যাত্রী ছিলেন। রাত 2:20 দিকে জাহাজটি 2 টুকরো হয়ে যায় এবং ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে যায়। এই অডুবন্ত জাহাজটি ডুবতে 3 ঘন্টারও কম সময় লেগেছিল। জাহাজে থাকা প্রায় 1500 জন যাত্রী জাহাজের সাথেই ডুবে যায়। যারা সাঁতার জানতেন তারাও হাইপোথার্মিয়ার মারা গিয়েছিলেন। জলের তাপমাত্রা ছিল -2°C। এই তাপমাত্রায় কিছু মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ শেষ পর্যন্ত তার স্থানেই ছিলেন এবং জাহাজের সাথে ডুবে যান বলে মনে করা হয়। তবে কিছু লোক বিশ্বাস করেন যে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। টাইটানিকের যাত্রীদের উদ্ধার করতে আসা জাহাজ আরএমএস কারপেথিয়া ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা দেরি করেছিলেন। তবে লাইফ বোটে থাকা প্রায় 705 জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছিল। টাইটানিক দুর্যোগের পর অনেক বিতর্ক শুরু হয় এবং এটা নিয়ে যখন তদন্ত শুরু হয় অনেক প্রশ্ন ও বিতর্ক উঠে আসে। তদন্তে কিছু অজানা তথ্য সামনে আসে যা সবাইকে অবাক করে দেয়। তদন্তে জানা যায় দ্বিতীয় একটি জাহাজ ছিল যেটি টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থান করছিল, যার নাম ছিল এসএস ক্যালিফোর্নিয়ান। এই জাহাজটি সময় মতো পৌঁছালে অনেক যাত্রীকে বাঁচানো যেত। টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার মাত্র 1 ঘন্টা আগে ক্যালিফোর্নিয়ান থেকেই আইসবার্গ সম্পর্কে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল, কিন্তু এরপর রাত 11:15 ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর রেডিও বন্ধ করে দেয়। জাহাজটি ঝুঁকি এড়াতে রাতের জন্য থেমে গিয়েছিল। এই কারণেই টাইটানিকের বিপদের সংকেত ক্যালিফোর্নিয়ানে পৌঁছায়নি। তবে টাইটানিকের যাত্রীরা ক্যালিফোর্নিয়ানকে দিগন্তে দেখতে পেয়েছিলেন এবং ভেবেছিলেন যে এটি তাদের উদ্ধার করতে আসছে। ক্যালিফোর্নিয়ান তখনও পৌঁছায়নি। এমনকি যখন রকেট এবং ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছিল তখন রাত 12টার পর ক্যালিফোর্নিয়ানের ক্রু সদস্যরা রকেটগুলো দেখেছিল। তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে এই ব্যাপারে জানায়, কিন্তু ক্যাপ্টেন লর্ড এটিকে বিপদের সংকেত হিসেবে বিবেচনা করেননি। তিনি ভেবেছিলেন যে টাইটানিকের ধনী যাত্রীরা হয়তো পার্টি করছে। যদি তিনি এই রকেটগুলোকে গুরুত্ব দিতেন তাহলে অনেক জীবন বাঁচানো যেত। পরের দিন সকালে রেডিও চালু করার পর তারা টাইটানিকের SOS কল পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। টাইটানিককে পর্যাপ্ত লাইফ বোট দিয়ে সজ্জিত করা হয়নি, কারণ নির্মাতারা মনে করতেন যে জাহাজটি কখনো ডুববে না। টাইটানিকের ক্যাপ্টেন সেদিন নিরাপত্তার মহড়া বাতিল করেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যে এটি একটি অডুবন্ত জাহাজ, এর জন্য নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। তদন্তে জানা যায় যে অসংখ্য সতর্কতা সত্ত্বেও জাহাজটি পুরো গতিতে চলেছিল। এমনটি করার কারণ হিসেবে একটি জনপ্রিয় তত্ত্ব হলো হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জোসেফ ব্রোস ক্যাপ্টেন স্মিথকে জাহাজের গতি না কমানোর জন্য প্রভাবিত করেছিলেন, কারণ তারা রেকর্ড ভাঙতে এবং দেখাতে চেয়েছিলেন যে টাইটানিক শুধু সবচেয়ে বড় এবং ব্যয়বহুল জাহাজই নয়, সবচেয়ে দ্রুতগামীও। ভবিষ্যৎ নিরাপত্তা এবং টাইটানিক দুর্যোগের ফলে সামুদ্রিক শিল্পে যুগান্তকারী পরিবর্তন আসে। 1914 সালে আন্তর্জাতিক আইস পেট্রোল তৈরি করা হয়, যাতে জাহাজগুলোকে আইসবার্গ সম্পর্কে সতর্ক করা যায়। এছাড়া নতুন নিয়ম কানুন তৈরি করা হয়, যেমন প্রতি যাত্রীর জন্য যথেষ্ট লাইফ বোট থাকা বাধ্যতামূলক করা হয়। জাহাজটি ডুবে যাওয়ার পর এর ধ্বংসাবশেষ খুঁজে পেতে 70 বছরেরও বেশি সময় লেগেছিল। 1985 সালের সেপ্টেম্বরে একজন আমেরিকান ওশেন এক্সপ্লোরার এবং একজন ফরাসি জাহাজটির সন্ধান পান। জলের নিচে 3800 মিটার গভীরে টাইটানিকের 2টি আলাদা টুকরো পাওয়া যায়। বর্তমানে পরিবেশগত কারণে জাহাজটির ধ্বংসাবশেষ বিলুপ্ত হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।